আর জাঙ্কুকের বিয়ে। সকাল থেকে তো দুই বাড়িতে পুরো হইচই শুরু হয়ে গেছে। এদিক থেকে লিসা, জিমি, ন্যান্সি ওরা হইচই লাগিয়ে দিয়েছে। আর জাঙ্কুকদের বাড়িতে জাঙ্কুক তো নিজেই হইচই লাগিয়ে দিয়েছে। তার একমাত্র প্রিয়সীকে আজকে নিজের করে নেবে বলে কথা। জাঙ্কুক তো মনে হচ্ছে এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিল। আর তেদের বাড়িতে আজকে তেকে সাজানোর জন্য পার্লার থেকে অনেকগুলো মেকআপ আর্টিস্ট এসেছে। তবে সকাল থেকেই যেন ইয়ঞ্জন, সবিনের আর সুগার মনটা বেশ খারাপ। সুগা তো মেনেই নিতে পারছে না যে ওর বোনের আজকে বিয়ে। তবে তে কিন্তু এদিকে মনটা বেশি খারাপ ছিল না। জাঙ্কুকরা হয়তো 12টা বা 12:30টার দিকে চলে আসবে। আজকে তো সবাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সবকিছু রেডি করতে শুরু করে দিয়েছে। এদিকে তেও প্রায় বউ সাজে রেডি হয়ে গেছে। আজকে তেকে দেখতে এতটা বেশি সুন্দর লাগছিল যে ওর দিকে একবার তাকাবে সে আর চোখে সরাতে পারবে না। তে তো জাঙ্কুককে আগে থেকে বলেছিল ও আজকে লাল বেনারসি পরবে। জাঙ্কুক ওকে লাল বেনারসি কিনে দিয়েছিল। সুগা তো একবার নিজের বোনকে দেখে গিয়ে একদম টাসকি খেয়ে গেছে। ওর বোনটা কত বড় হয়ে গেছে, আজকে ওর বিয়ে। তবে সুগা তের সামনে একদমই মন খারাপ করেনি, কারণ সুগা যদি তের সামনে মন খারাপ করে তাহলে তেরও মনটা খারাপ হয়ে যাবে, যেটা সুগা একদমই চায় না। আর সুগা আজ থেকে 4 বছর আগেকার কথাও একদম মনে করতে চায় না। আর সুগা এই বিয়েতে নিজের বোনের জন্য সবকিছু করবে। সুগা ওর বাবা মাকেও পই পই করে নিষেধ করে দিয়েছে যেন ওনারা তের সামনে একদম মন না খারাপ করে। ইয়ঞ্জন, সবিনও নিজের মেয়েকে দেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে এসেছে এবং তারাও তের সামনে অনেক বেশি স্ট্রং ছিল, যেটা দেখে তের অনেক বেশি ভালো লাগছিল। জিমিন, লিসা, ন্যান্সি, হানি, সুজি ওরাও আজকে অনেক সুন্দর করে সেজেছে। সুগা তো ওর বোনকে দেখার ছুতাতে 3-4 বার করে জিমিনকেও দেখে এসেছে। সুগা তো মনে মনে ভাবছে ওর বোনের বিয়েটা হোক, তারপর ওর পালা। তে ডেসি নানার সামনে পুতুলের মতো হয়ে বসে আছে। ওর চারদিক দিয়ে জিমিনরা সবাই ঘিরে দাঁড়িয়ে আছে এবং এখন সুগা তের সাথে এখানেই বসেছিল। তে তো সুগাকে হাত ধরে আটকিয়ে রেখেছে এবং নিজের কাছেই বসিয়ে রেখেছে। হঠাৎ সেখানে আইয়ু, মিনা আর তের ছোট ফুপু আসে এবং মিনা এসে তেকে বলতে লাগলো, ও মাতে তোকে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ, কারণ নজর না লেগে যায়। কাকির মুখে এমন কথা শুনে তে একটু মুচকি হাসি দিল। তখনই ওর ছোট ফুপু বলে উঠলো, হ্যাঁ, দেখে অনেক সুন্দর লাগছে। পুরো 4 বছর আগে যেমন লাগতো ঠিক এখন তেমনই লাগছে। কথাটা শুনেই যেন তের মুখের হাসি গায়েব হয়ে গেল। এদিক থেকে জিমিনরা সবাই তো তের ছোট ফুপুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে। না ফুপিমণি, আমার বোনকে একদমই 4 বছর আগেকার মতো লাগছে না। আমার বোনের সেদিন ছিল দুঃখের দিন, কিন্তু আজকে আমার বোনের দুঃখের দিন না ফুপুমণি। আজকে আমার বোনের সবচেয়ে বেশি খুশির দিন। তো তোমরা আগের কথা কেউ মনে করবে না। হ্যাঁ, সুগা একদম ঠিক কথা বলেছে। আমরা কেউ আর আগের কথা মনে করতে চাই না। আগের কথা কেউ কেন মনে করবে? আর আজকে তো তেরই সবচেয়ে বেশি খুশির দিন। তের নিজের ভালোবাসার মানুষের সাথে আজকে তের বিয়ে হচ্ছে, এর যে বড় কিছু আর হতে পারে নাকি? মাশাআল্লাহ তে, তোকে আজকে আসলেই অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ বড় আম্মু। আর একটা কথা, কয়বার আর বিয়ের সাজে সাজবি? প্রথম সাজের বিয়ে তো ভেঙেই গেছে। আশা করি এই বিয়েটা তোর ঠিকঠাক মতো হবে। আয়ুর কথাটা শুনে যেন তের মুখটা একদমই ফ্যাকাশে হয়ে গেল। সুগা একবার তের দিকে তাকিয়ে আয়ুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা বলতেই যাবে, তার আগেই সুজি আয়ুকে থামিয়ে দিয়ে বলে উঠলো, আহা সুগা, কি করছো? আচ্ছা, আমরা সবাই আগের কথা না বলি, ঠিক আছে? আর হ্যাঁ, এই কিন্তু লাস্ট দেখা। এরপর থেকে তেকে আর কেউ দেখতে আসতে পারবে না। এখন সবাই রুম থেকে যাও তো, সবাই যাও। হ্যাঁ, এখন রুম থেকে সবাই চলে যাবে। এই সুগা ভাইয়া, আপনিও যান তো। এতগুলো মেয়ের মাঝে আপনি কি করছেন? আমি আমার বোনের রুমে থাকবো, দরকার পড়লে তুই চলে যা, বুঝলি? ওকে, আর কারো ঝগড়া করতে হবে না, যে যাওয়ার একাই যাবে। মিনা আর তের ছোট বাবু তো তখনই চলে গেছে। আয়ু তের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল এবং মনে মনে বলল, প্রথম বিয়ে সাজে সেজেছিলি, তখনও বিয়েটা হয়নি, আর আমার ছেলে তোকে দ্বিতীয়বারও বিয়ে করতে চাইছিল। আর সেটাতে যে কেউ রাজি হবে না সেটা আমি খুব ভালো করে জানতাম। চিন্তা করিস না, তোর এই বিয়ের সাজে শেষ সাজ। তুই কি ভেবেছিস তোকে ওই জাঙ্কুকের সাথে আমি বিয়ে হতে দেবো? এই বলে আয়ু ঢ্যাং ঢ্যাং করতে করতে সেখান থেকে চলে গেল। দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে গেছে। জাঙ্কুকরা ওদিক থেকে প্রায় রওনাও দিয়ে দিয়েছে। যেহেতু বিয়ে বাড়িতে এখন অনেক লোকজন, তাই এখন তো কিচেন রুমে কেউই থাকবে না, সব রান্না বাড়ি তো বাইরেই করা হচ্ছে। আর এই সুযোগটাই আয়ু নিয়ে কিচেন রুমে চলে যায়। এখন যে যার যার কাজে ব্যস্ত ছিল, কে কি করছে এটা কারোর দেখার সময় নেই। আয়ু হঠাৎ করে কিচেন রুমে গিয়ে গ্যাসের লাইনটা অন করে দিল এবং গ্যাসের লাইন থেকে শো শো করে গ্যাস বের হচ্ছে। মুহূর্তে যেন পুরো কিচেন রুম ভরে গেছে। জাঙ্কুকদের আসার কথা ছিল 12:30টার দিকে, তবে ওরা আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছে। ওরা তো প্রায় 2টার দিকে এসে তেদের বাসায় পৌঁছায়। এতগুলো ফুলে সাজানো গাড়ি আসতে দেখে ন্যান্সি তো পুরো দৌড়ে তের রুমে চলে আসে আর সবাইকে বলতে লাগে, জাঙ্কুক ভাই চলে এসেছে, জাঙ্কুক ভাই চলে এসেছে। আরে না, মানে বর চলে এসেছে, বর চলে এসেছে। এই কথাটা শুনে সবাই দৌড়ে যেতে নিলে হঠাৎই সুজি বলে উঠলো, এই তে, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, সবাই তোমরা বরকে দেখতে যাবে আর আমি বরকে দেখতে যাবো না? একটা পিঠ
রাতে দেখবে। ও মা গো তুরুলাও, এই চলো চলো সবাই চলো আমরা যাই। কিন্তু পুরো লজ্জাতে মাখামাখি হয়ে সেখানেই বসে পড়লো এবং সবাই তো রুম থেকে বের হয়ে গেল। সবাই গিয়ে জাঙ্কুকদের সাথে এত মজা করেছে যা বলার বাহিরে। তবে হ্যাঁ আরেকটা কথা, জাঙ্কুককে হাত ধোয়ানোর সময় জিমিনরা জাঙ্কুকদের কাছ থেকে একটা টাকাও নেয়নি, বিকজ ওদের তো প্ল্যান অন্যটা আছে যেটা ইউনো ওদের শিখিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ ধরে জাঙ্কুক স্টেজে গম্ভীর হয়ে বসে আছে। আজকে জাঙ্কুক বসে যাওয়ার সাথে জাঙ্কুকের দিকে যেন আজকে সবাই তাকিয়ে আছে। তাহলে একটু পর থেকে আনলে না হয় কি হবে? জাঙ্কুক বেশ কিছুক্ষণ ধরে বোরিং হয়ে সোফাতে বসে আছে। ওর সাইড দিয়ে জিহোপরা সবাই ওকে ঘিরে ধরে আছে। হঠাৎই জাঙ্কুক বলে ওঠে, এই তোরা সবাই এখানে বস তো, আমি একটু ভেতর থেকে ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া চলো, আমি তোমাকে আমার রুমের ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। এই চুপচাপ এখানে বস তো, আমি একাই যেতে পারবো। এমন করছে যেন আমি কিছুই চিনি না জানি না। আহা ভাইয়া এমন করছো কেন? বড়দের একা একা যেতে হয় না। কেন পেটে ধরবে আমাকে? চুপচাপ সবগুলো এখানেই বসে থাকবি, একটাও আমার পেছনে পেছনে আসবি না। বলে জাঙ্কুক হন হন করে বাড়ির ভিতরে চলে গেল। জিহবার বোগাম তো মিটি মিটি করে হাসছে, কারণ জাঙ্কুক কিছুক্ষণ আগেও জিজ্ঞেস করেছিল তেকে কেন নিয়ে আসা হচ্ছে না। হয়তো জাঙ্কুক তেকে দেখার উদ্দেশ্যে চলে গেল। এখন বাড়ির মধ্যে কেউই নেই। বরযাত্রী চলে আসাতে সবাই তখন বাইরেই ছিল। তে জাঙ্কুকের বিয়ের ভেন্যুটা দারুণ করে সাজানো হয়েছে, আর চারদিকে লাইটিং এ তো একদম জলজল করছে। সন্ধ্যা নেমে আসলে আরো বেশি ভালো দেখা যাবে। এদিকে আয়ু তো ওর অকর্মগুলো করতে ব্যস্ত। নিজের মেয়েকে পাঠায় তেকে ডাকার জন্য, আর এটা বলে তেকে নিয়ে আসতে বলে যে তেকে ওর মা কিচেন রুমে ডাকছে। রীতিমতো সানাও তে রুমে চলে যায়। তে আপু এখন তো সবাই বাইরে বরকে নিয়ে ব্যস্ত। তোমার আম্মু আমাকে বললো যে তোমাকে কিচেন রুমে যেতে। তোমার আম্মু তোমাকে কিচেন রুমে ডাকছে। কি? আম্মু আমাকে এই সময় কেন কিচেন রুমে ডাকবে? সেটা তো আর আমি জানি না যে তোমার আম্মু তোমাকে কেন কিচেন রুমে ডাকবে। ওই আর কি বললো যে নতুন বউদের নাকি শাড়ির আঁচল একটু পরিয়ে দিতে হয়, কি যেন নিয়ম কানুন আছে, সেগুলোই আর কি বললো। তোমাকে আমি বলে গেলাম, তুমি গেলে যাও না গেলে না যাও। বলে সানাতে রুম থেকে বের হয়ে এসেছে। সানাতে রুম থেকে বের হয়ে সোজা নিজের মায়ের কাছে এক দৌড়ে চলে এসেছে। তে তো শাড়ি আর ভারী ভারী গহনাপাতি পরেছিল, যার কারণে ওর চলাফেরা করতেও কষ্ট হচ্ছে ভীষণ। তে তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে রুম থেকে বের হলো। ইউনজন ডেকেছে বলে কথা, তাই তে কিচেন রুমের দিকে যেতে নিল। তবে তে নিজের রুম থেকে বের হয়ে এসে তাকে সানা আশেপাশে আর কোথাও নেই। তে ভীষণ পরিমাণের অবাক হলো, আবার ভাবলো যে ও নিজের রুম থেকে বের হতে দেরি করেছে, তাই আর কি ও চলে গেছে। সানা তো ডিরেক্টলি ওর মায়ের কাছে এসে বলল, আম্মু তুমি যা যা বলেছো আমি তো সেগুলো বলে তে আপুকে ডেকে রেখে এসেছি। আমার মনে হয় তে আপু আসছে, কিন্তু তুমি ওকে কিচেন রুমে এনে কি করবে? তোর এত কথা কেন? তোর কাজ শেষ, তুই যা। তোর মা আমাকে বলেছে আমাকে নিয়ম কানুন গুলো পালন করতে, তাই আমি তেকে ডেকে নিয়ে এসেছি। তুই যদি তেকে আমার নামে ডাকতি তাহলে তে আসতো না, তাই বলেছে ওর মার নামে ডাকবি। ও আচ্ছা, তাহলে আমি বাইরে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাইরে যা, আর এদিকে একদম আসবি না। সানা ওর মায়ের দিকে একবার আর চোখে তাকিয়ে বাইরে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে আয়ু একটা ম্যাচের কাঠি চালালো। তে যেই এই কিচেন রুমে ঢুকবে সঙ্গে সঙ্গে আয়ু সেখানে আগুন লাগিয়ে দেবে। এটাই হচ্ছে আয়ুর সবচেয়ে বড় প্ল্যান। আমার ছেলে যেভাবে জেলে এখন পচে পচে মরছে, ঠিক সেভাবেই জ্বালিয়ে তোকে আমি মারবো। তে তোর বিয়ে করার খুব শখ তাই না? তুই কি ভেবেছিস ওই জাঙ্কুকের সাথে আমি তোর বিয়ে হতে দেবো? একদমই না। আর সেদিন যা দেখলাম, তুই যদি একবার উপরে চলে যাস না, তোর জাঙ্কুক এমনিতেই উপরে চলে যাবে। তো যা করার আমারই করতে হবে। এদিক থেকে তে অর্ধেক করিডোরে এসেছে। তে তো আস্তে আস্তে হাঁটছে। হঠাৎই তেকে যেন কেউ হাত ধরে টান দিয়ে একটা রুমের মধ্যে নিয়ে গেল। আচমকা এমন হওয়াতে তে ভীষণ পরিমাণের অবাক হয়ে গেল। হঠাৎই তে সামনের মানুষটার দিকে তাকালো এবং সামনের মানুষটার দিকে তাকাতেই তে একদম তাসকি খেয়ে গেছে। আপনি আপনি এখানে? কথাটা বলে সঙ্গে সঙ্গে তে ওর দুটো হাত দিয়ে ওর মুখ ঢেকে ফেলেছে। আসলে সামনের ব্যক্তিটা তো জাঙ্কুক ছিল। আমি আপনাকে এখন মোটেও মুখ দেখাবো না, আপনি কেন এখানে এসেছেন? উফ তে, তুমি কি আমাকে মারার তাড় করছো? আর একটু হলে তো তোমাকে দেখে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আপনি যান এখান থেকে, আমি একদম আপনাকে মুখ দেখাবো না। আমি ভেবেছিলাম আমি আপনাকে বিয়ের আসরে আমার মুখ দেখাবো। কেন জান, বিয়ের আসর কেন? একদম বাসর ঘরেই মুখ দেখালে ভালো হয় না? দেখি তো নিলেন, কিভাবে দেখাবো? শয়তান একটা লোক। দেখি যখন নিয়েছি তাহলে আরেকটু না হয় ভালোভাবে দেখতে দাও। বলে জাঙ্কুক নিজের দু হাতে তে দুটো কবজি ধরে তে মুখ থেকে হাতটা সরিয়ে দিল এবং জাঙ্কুক থেকে দেখে পুরো হট চকিয়ে গেছে। ওর বউটাকে আজকে এত বেশি সুন্দর লাগছে, জাঙ্কুক তো মনে হচ্ছে আজকে নিজেকে কন্ট্রোলই করতে পারবে না। ইস পাখি, এবার কি করব বলো? কি করবেন? এবার যদি আমি বিয়ের আগে বা বিয়ের আসরেই মরে যাই তাহলে তুমি কি করবে? এসব কি বলছেন আপনি? আর আপনি যান এখন, আপনি তোমার পুরো প্ল্যানটাই ভেস্তে দিলেন। ওহ সরি, আর এরপর থেকে আর একটা প্ল্যানও ভেস্তে দিব না। কতক্ষণ ধরে স্টেজে একা একা বসে আছি, আমার বউটাকে কেউ নিয়ে আসছিল না, তাই আমি ভাবলাম আমার বউটাকে না হয় আমি একটু দেখে আসি, তাই তো চলে আসলাম। দেখেছেন তো, এবার যান। সবাই তো আপনাকে দেখলে বলবে বউ পাগল একটা ছেলে। আমি তো বউ পাগল ছেলে হয়েই থাকতে চাই। দূর যান তো, এমন ভাবে টান দিয়ে এই রুমে নিয়ে এসেছেন আমি তো পুরো ভয় পেয়ে গেছি। ভেবেছিলাম মনে হয় কোনো ভূত আমাকে টেনে
টেনে নিয়ে যাচ্ছে। তে তো জাঙ্কুককে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল, আর জাঙ্কুক তো হাসতে হাসতে রুম থেকে বের হয়ে এসেছে। তবে পরক্ষণে জাঙ্কুক পিছন ফিরে তের দিকে তাকিয়ে বলে উঠলো, বাই দ্য ওয়ে, তুমি কোথায় যাচ্ছিলে? আসলে তো আমি কিচেন রুমে যাচ্ছিলাম। বাট হোয়াই? তুমি কিচেন রুমে কি এখন কি করবে? আম্মু ডেকেছে তাই যাচ্ছিলাম। বাট মামুনি তো বাইরে আছে, আমি দেখে আসলাম। ও হয়তোবা পরেই এসে ডেকেছে। আপনি এখন যান তো, আমি এদিকটা সামলিয়ে নিচ্ছি। কোনো উল্টোপাল্টা কাজ যেন না হয় আজকে বলে দিয়ে গেলাম। বলেই জাঙ্কুক স্বাভাবিক ভাবে নিচে নেমেই বিয়ের আসরে গিয়ে বসে পড়েছে। কি রে, দেখেছিস কেমন লাগছে বউকে দেখতে? হ্যাঁ, দেখে তো মনেই হচ্ছে পুরো স্ট্যাচু হয়ে গেছে। দুর্বল, আমি কি আমার বউকে দেখতে গিয়েছিলাম নাকি? আমি তো আমার পাখিকে দেখতে গিয়েছিলাম। যা ভাই, তোর সাথে কথাই পারা যাবে না। এদিকে জাঙ্কুক চলে আসতে না আসতেই তে তো আবার নিচে দিকে নামতে শুরু করলো, এবং তে নিচের দিকে নেমে এসে সঙ্গে সঙ্গে তে কিচেন রুমের ভেতরে চলে গেছে। কি রে, সানা তো বললো আম্মু আমাকে এখানে রেখেছে, কই এখানে তো কেউই নেই। কথাটা বলে তে আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু তে ইয়ঞ্জনকে কোথাও পেল না। ভাইটা যেমন শয়তান, বোনটা ঠিক একই রকম শয়তান হয়েছে, কই এখানে তো কেউই নেই। কথাটা বলে তে কিচেন রুম থেকে বের হয়ে আসতেই নেবে এমন সময় লি জনসক আর আইয়ু কিচেন রুমের ভেতরে ঢুকলো। বড় আপু, আপনি এখানে কি করছেন আপনারা? আমার আম্মু নাকি এখানে ডেকেছে, আমার আম্মুকে ডেকেছেন? না তে মামুনি, তোমার আম্মু ডেকেছিল, কিন্তু যার জন্য ডেকেছিল তার কাজ হয়ে গেছে। তুমি এখন নিচের রুমে গিয়ে বসে থাকো, যাও। কিন্তু সানা তো আমাকে বললো আম্মু নাকি আমার সাথে কোনো কাজ আছে, তাই তো আমি এখানে আসলাম। হ্যাঁ, তোমার আম্মু এখন একটু ব্যস্ত আছে, তো তোমার সাথে সব কাজ পরে করবে, তাই বললো যে তোমাকে এখন রুমে গিয়ে বসে থাকতে। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখন রুমে চলে যাচ্ছি। তোর বাবা ভালোই লাগে না, কাজ আছে পরে বলি হতো। আমি শুধু শুধু নিচে নেমে আসলাম, কিন্তু জাঙ্কুক তো আমাকে দেখে নিল, এখন কি হবে? শয়তান একটা। মনে মনে এসব বিড়বিড় করতে করতে তে নিচে রুমের দিকে হাঁটা দিয়েছে। জাঙ্কুক যখন থেকে এক টান দিয়ে রুমের মধ্যে নিয়ে গিয়েছিল, তখন তো আয়ু এদিক থেকে একটা কাঠিতে আগুন জ্বালিয়ে দাঁড়িয়েছিল। ও মনে মনে ভাবছিল তে আসতে এত কেন দেরি হচ্ছে। তে যেই এসে কিচেন রুমে ঢুকবে, সঙ্গে সঙ্গে আয়ু সেখানে আগুন লাগিয়ে দেবে, এবং গ্যাসের জন্য চারদিকে আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়বে, যেন তে সেখান থেকে আর বের হতে না পারে। তবে মনে হয় তের আজকে ভাগ্য ভালো ছিল। সানা বাড়ি থেকে বের হতেই ওর বাবার সামনে গিয়ে পড়ে। সানাকে গম্ভীর মুখে দেখে লি জনসক ওকে জিজ্ঞেস করে ওর মা কোথায়। তখন তো সানা ফরফর করে সবকিছু বলে দেয়। সঙ্গে সঙ্গে লি জনসককে আয়ুর কাঁধে হাত রাখে। আয়ু তো সঙ্গে সঙ্গে চমকে ওঠে। আয়ুর হাতে এরকম আগুন দেখে লি জনসকের আর বুঝতে বাকি রইল না যে ও কি করতে চাইছিল। সঙ্গে সঙ্গে লি জনসক আয়ুর গালে 3-4টা থাপ্পড় লাগিয়ে দিল। লজ্জা করে না? লজ্জা করে না তোমার এসব করতে? ছেলেটাকে তো একটা শয়তানের বাচ্চা বানিয়েছো, মেয়েটাকে দিয়েও এখন উল্টাপাল্টা কাজ করাতে শুরু করে দিয়েছো। তুমি কেমন মা বলো তো? আজকে যদি আমি এসব জানতে না পারতাম, তাহলে তো তুমি সবকিছু ধ্বংস করে দিতে। হ্যাঁ, আমি সবকিছু ধ্বংস করে দিতে চাই। আমি চাই তে ফ্যামিলির সবাই মারা যাক। সর্বপ্রথম আমি তেকে মারবো। তুমি আজকে আমাকে একদম বাধা দিতে পারবে না। কথাটা শুনে লি জনসক আয়ুর গালে আরো 3-4টা থাপ্পড় লাগিয়ে দিল। থাপ্পড় খেয়ে আয়ু যেন মাথা ভন ভন করছে, চারদিকে যেন একদম অন্ধকার হয়ে আসছে। শুধুমাত্র এটা বিয়ে বাড়ি বলে আজকে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, তোমাকে আমি পুলিশের কাছে দিচ্ছি না। আর সবচেয়ে বড় কথা, আজকে তের বিয়ে, যার কারণে আমি একদম ঝামেলা করতে চাই না। বিয়েটা শেষ হোক, তোমার ছেলের মতো তোমাকেও আমি জেলে পাঠিয়ে দেব। তুমি আমার গায়ে হাত তুলছো? তোমার এত বড় সাহস! তোমাকে তো আমি মাত্র থাপ্পড় মেরেছি, এবার মনে হচ্ছে তোমাকে আমি গলা টিপে মেরে ফেলি। বলো কি করতে চাইছিলে, বলো কি করতে চাইছিলে? না ছাড়া আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। লি জনসক আয়ুর গলাটা এমন ভাবে চেপে ধরেছিল, আয়ু তো গড় গড় করে সবকিছু বলে দিল। ও বলল যে তেকে ও আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, আর ও গ্যাসের লাইনটা অন করে দিয়ে এসেছে। লি জনসক সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে গ্যাসের লাইনটা বন্ধ করে দিল, এবং আয়ুকে খপ করে ধরেছে। তখন তো তে জাঙ্কুকের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। যদি জাঙ্কুক থেকে না দেখতে আসতো, হয়তো বা তের আজকেই শেষ দিন ছিল। তাই তো তে জাঙ্কুককে সবসময় এত ভালোবাসে, কারণ জাঙ্কুক থেকে সবসময় বিপদের হাতে থেকে রক্ষা করে। এবং জাঙ্কুক চলে যেতেই তে গিয়ে কিচেন রুমে ঢোকে। তারপরে কি হলো তোমরা তো দেখতেই পেলে। তে নিজের রুমে চলে যেতে না যেতেই লি জনসক আয়ুর হাত ধরে টেনে একটা রুমের মধ্যে নিয়ে আসে। যতক্ষণ না তের বিয়ে হচ্ছে আর তে এই বাড়ি থেকে চলে যাচ্ছে, তোমাকে আমি এতক্ষণ এখানেই আটকে রাখবো। বলেই সঙ্গে সঙ্গে লি জনসক রুমের দরজাটা বন্ধ করে দিল, এবং এদিক ওদিক না তাকিয়ে সেখান থেকে চলে গেল। এদিক থেকে তো আয়ু চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, খোলো বলছি, দরজা খোলো, তোমাদের কাউকে আমি ছাড়বো না, সবগুলোকে মেরে ফেলবো। আমার তো উচিত ছিল সর্বপ্রথমে তোমাকে মারা, তাহলে আমার এই কাজে আর কেউ বাধাই দিতে পারতো না। তবে আয়ুর কথা শোনার মতো যেন এখন কেউই নেই। কিছুক্ষণের মধ্যে চিল্লাতে চিল্লাতে আয়ু যেন একদমই শান্ত হয়ে গেল। তখনই সুজি, ন্যান্সি, লিসা আর জিমিন তের রুমে এসেছে, এবং এসে তেকে নিয়ে যেতে লাগলো। তেকে নিয়ে গিয়ে এবার স্টেজে জাঙ্কুকের পাশে থেকে বসিয়ে দিল। জাঙ্কুক যেন তের দিকে একবার আর চোখেও তাকাচ্ছে না। যখন তে হেঁটে আসছিল, তখন শুধু তের দিকে তাকিয়েছিল, এখন আর তাকাচ্ছে না। কারণ এখন যদি ও তের দিকে তাকায়, তাহলে ওর হার্ট অ্যাটাক হওয়ার
হওয়ার সম্ভাবনা আছে। দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে গেল। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। চারদিকে বিয়ে বাড়ির লাইটিং এ যেন একদম জ্বল করছে। অবশ্য করবে নাই কেন, আজকে তে জাঙ্কুকের বিয়ে বলে কথা। আজকে তো তেও জাঙ্কুকের দিকে হা করে 2-3 বার তাকিয়েছিল, কারণ জাঙ্কুককে দেখতেও আজকে অনেক সুন্দর লাগছে। আর দুজনের মুখে যেন আজকে মুচকি মুচকি হাসি ছিল। এরপর কাজী সাহেব এসে তে আর জাঙ্কুকের বিয়ে সম্পন্ন করলো। ওদের বিয়েতে অনেক হইচই হয়েছে আর অনেক বেশি আনন্দও হয়েছে। সবাই অনেক মজা করেছে। মেয়ের জন্য তো ইয়ঞ্জনের 2-3 বার চোখে পানিও এসেছে, কিন্তু ইয়ঞ্জন সেটা মুছে ফেলেছে। কাউকে দেখতেও দেয়নি আর কাউকে বুঝতেও দেয়নি। সবাইকে এটা বুঝিয়েছে যে ও আজকে অনেক খুশি। গাড়িতে ওঠার সময় তের একটু মন খারাপ হয়েছিল, কিন্তু সুগা সেটা সামলে নিয়েছে। সুগা চায় যে তে এই বিয়ের কান্না পরে করবে, কিন্তু আজকে সুগা থেকে কোনো রকম ভাবে কান্না করতে দেবে না। তে ওঠার পরে জাঙ্কুককে গাড়িতে ওঠার পরে জাঙ্কুক গেটের সাইডে বসেছে। আস্তে আস্তে করে বর পক্ষতে একটা করে করে গাড়ি চলে যেতে লাগলো। তবে এখানে একটা বিশেষ কথা, তেদের বাড়িতে যত মেয়েরা ছিল এবং সুগা সবাই মিলে জাঙ্কুকদের বাড়িতে চলে যাচ্ছে স্পেশাল গেস্ট হিসেবে, কারণ ওরা এখন এখানে একদমই থাকবে না। ইয়ঞ্জন তো অনেকটা মন খারাপ করেছিল, আর এম সোবিন অনেক ভাবে সান্ত্বনা দিয়েছে। এরপর আরেমও নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। সবাই রাত 9টার দিকে গিয়ে জাঙ্কুকের বাড়িতে পৌঁছালো। জিন তো এসে তার নতুন বৌমাকে বরণ করে নিল। তে তো এখন ভীষণ পরিমাণে লজ্জা লাগছিল, যে বাড়িতে তে মাঝে মাঝে ঘুরতে চলে আসতো। হুটহাট করে সবাই মিলে এখানে বেড়াতে চলে আসতো। সেই বাড়িতে আজকে তে সারা জীবনের মতো চলে আসছে। এখন তো তে সবচেয়ে বেশি লজ্জা লাগছে জিনকে দেখে। ওর জিনকে আজকে থেকে মামুনি না শাশুড়ি আম্মু বলে ডাকতে হবে। তবে বিয়ে হয়েছে তো কি, তে তো জিনকে মামুনি বলেই ডাকবে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সবাই মিলে এসে জাঙ্কুকের রুম সাজিয়ে ফেলেছে। প্রায় 2 ঘন্টা যাবত সবাই মিলে কাঁচা ফুল দিয়ে জাঙ্কুকের রুম সাজিয়েছে। তে তো ড্রয়িং রুমে বসেছিল। জাঙ্কুকের যত আত্মীয় স্বজন ছিল সবাই তো তেকে ঘিরে বসেছিল। তে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে ভীষণ রকমের রাগ লাগছে, কিন্তু তেকে যেন কেউ উল্টাপাল্টা প্রশ্ন না করতে পারে, যার জন্য জাঙ্কুক সেখানেই দাঁড়িয়ে আছে। তে বারবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে, আবার চোখটা নামিয়ে নিচ্ছে। জাঙ্কুক তো একদিন তের দিকেই তাকিয়ে আছে। 2-2.5 ঘন্টা যাবত বাসর ঘর সাজানোর পর সবাই রুম থেকে বের হয়ে এসেছে। এবার তো সুজি তেকেও নিয়ে এসেছে। সুজি তেকে নিয়ে আসার সময় জাঙ্কুকও পেছনে পেছনে যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে বোগাম গিয়ে আটকিয়ে দিয়েছে এবং কিছু কথার ব্যস্ততার কারণে জাঙ্কুক আর তের পেছনে পেছনে যেতে পারেনি। সবাই মিলে তেকে নিয়ে এসে জাঙ্কুকের রুমে বসিয়ে দিল। চারদিকে কাঁচা ফুলের গন্ধে মো করছে। তে তো জাঙ্কুকের রুমে এভাবে বসে থাকতেও কেমন কেমন যেন লাগছে। সবাই মিলে তেকে বসিয়ে দিয়ে আস্তে আস্তে করে রুম থেকে বের হয়ে যাচ্ছিল। এই জিমিন, তোরা সবাই আমাকে রেখে কোথায় যাচ্ছিস? এখানেই বসে থাক না। না না তে আপু, এখন তো সেটা হবে না। এখন তুমি চুপচাপ করে নতুন বইয়ের মতো এখানে বসে থাকবে, আর আমরা এখন বাইরে গিয়ে তোমার জামাইয়ের পকেটের টাকা খসাবো। মানে কি বলছিস তোরা? ভাবি সাহেবা, আপনারা তো বুঝতে হবে না, আপনি বসে থাকুন। বলে সবগুলো মিলে তেকে রুমে আটকিয়ে দিয়ে বের হয়ে এসেছে এবং বাইরে থেকে দরজা লক করে দিয়েছে। তে তো এবার খুব ভালো করে বুঝতে পারছিল যে সবাই মিলে এখন জাঙ্কুকের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নেবে। এদিকে বোগামও জাঙ্কুকে নিজের রুমের সামনে নিয়ে এসেছে এবং জাঙ্কুক নিজের রুমের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ভুরু কুচকিয়ে তাকিয়েছে। কি রে, তোরা সবগুলো আমার রুমের সামনে কি করছিস? না জাঙ্কুক ভাইয়া, ছাড় তো অনেক দেওয়া হলো, এখন আর ছাড় দিচ্ছি না। একদম, এখন তো আমাদের আপনার মেনে নিতেই হবে। আমাদের আপনার মেনে না নিলে ভাইয়াও বাসর ঘরে ঢুকতে পারবে না। ও আচ্ছা, আমি যদি আমার রুমে ঢুকতে চাই তাহলে তোদের আবদার মানতে হবে। তাহলে শুনি কি আবদার? আমাদের এখন বীজ দিতে হবে, না হলে রুমে ঢুকতে পারবি না। হোয়াট? বীজ দিব মানে? আহা বোগাম ভাইয়া, কি যে বলো না, 20 কেন দিবে, 20,000 দেবে। ও আচ্ছা, তাহলে এই হচ্ছে তোদের আবদার। বাই দ্য ওয়ে, তোরা কি সবগুলো মিলে তেকে ভিতরে আটকে রাখছিস? তো ভিতরে আটকে রাখবো না? ভিতরে আটকে না রাখলে তো তুমি আমাদের টাকা দিবা না। কি করছিস তোরা এটা? সর, ভিতরে যেতে দে। ওরে বাবা ভাইয়া, আসতে যাও। বললাম তো, আমাদের আপনার পূরণ না করলে তুমি বাসর ঘরেও ঢুকতে পারবে না আর বাসরও করতে পারবে না। ইউনোর কথা শুনে তো সবাই হা হা করে হেসে দিয়েছে, কিন্তু জাঙ্কুকের সেদিকে কোনো আক্ষেপ নেই। সে তো স্ট্রেট ফরওয়ার্ড বলে উঠলো, একটা টাকাও পাবি না, সর সবগুলো সামনে থেকে। আমরা সবাই সরে যাচ্ছি, প্রবলেম নেই, বাট এই যে দেখো জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ওর রুমের দরজার দিকে তাকিয়ে দেখে ইয়া বড় একটা তালা ঝুলানো। ইউনো তো চুপে চাপে চাবিটা পকেটে লুকিয়ে ফেললো, কিন্তু জাঙ্কুকের চোখ এটা এড়ায়নি। এই জাঙ্কুক, ওরা ভেতরে যেতে দেবে না। আমার বেলায় কি করছিলি? এবার ঠিক হয়েছে শালা, এই সবগুলো একদম এক থাকবি। জাঙ্কুক আবদার না মানলে একদম ভিতরে যেতে দিবি না। হ্যাঁ জাঙ্কুক, তুই বরঞ্চ সবার আবদারটা মেনেই নি। হ্যাঁ অবশ্যই মেনে নিতে হবে, না নিলে আমরাও কথা শুনবো না। আচ্ছা, সবগুলো মিলে আমার পকেট ফাঁকা করার ধান্দা, তাই না? দেখাচ্ছি মজা। ওকে, ভিতরে যেতে দিবি না তো তোরা? দরকার নেই, গেলাম না ভিতরে তো কি হয়েছে? এখন আমি ড্রয়িং রুমে গিয়ে সুন্দরভাবে সোফার উপর ঘুমিয়ে পড়বো। আরে আরে
আরে ভাইয়া এভাবে চলে যাচ্ছ? আপু তোমার জন্য ভেতরে ওয়েট করছে আর তুমি এভাবে চলে যাচ্ছ। তো যাবো না, তোরা যদি ভেতরে ঢুকতে না দিস তাহলে তো আমি চলেই যাব। আমি না হয় থেকে পরে সব বুঝিয়ে বলবো। আরে ও ঢপ মারছে, তোরা বুঝতে পারছিস না, ওর কথা একদম শুনবি না। দেখবি একটু পরে ঠিক সুর সুর করে এখানে চলে আসবে আর আমাদের সকল আবদারও মেনে নেবে। শালা জেহবের বাচ্চা আমাকে বারবার ফাঁসিয়ে দিচ্ছে। কি হলো জাঙ্কুক, আমার সোনা ভাই, আমার দিকে তাকিয়ে এভাবে কি দেখছো? মনে নেই আমার বিয়ের সময় কি কি করেছিলে? সবকিছু ভুলে গেলে কি চলবে এভাবে? তাহলে আমাকে তোরা ভিতরে ঢুকতে দিবি না, তাই তো? একদমই না ভাইয়া। এদিকে সবাই মিলে জাঙ্কুকের সাথে ফাজলামি করছিল আর ভিতরে তো তে কখন থেকে একা একা বসে আছে। অ্যাকচুয়ালি সত্যি সত্যি ও তো জাঙ্কুকের জন্যই ওয়েট করছিল, কিন্তু জাঙ্কুকের তো আসার কোনো নামই নেই। তার উপর আবার একা একা কখন থেকে রুমের ভিতরে বসে আছে, কিন্তু বাইরের চেঁচামেচি গুলোতে স্পষ্ট শুনতে পারছিল, কিন্তু খুব একটা বুঝতে পারছিল না। হঠাৎই তে বেড থেকে নেমে দাঁড়িয়েছে এবং বেড থেকে নেমেই চারদিকে ঘুরতে লাগলো, কারণ ওর পাটাও পর্যন্ত ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে। এমন সময় হঠাৎই তে ঘুরতে ঘুরতে দেখে একটা তেলাপোকা ওড়াউড়ি করছে, যেটা দেখে তের চোখ কপালে উঠে যায়, কারণ তে তো এই প্রাণীটাকে অনেক বেশি ভয় পায়। তেলাপোকাটা যদি এক জায়গায় থাকতো তাহলে তে আর কিছুই করতো না, কিন্তু তে তেলাপোকাটাকে ওড়াউড়ি করতে দেখে একটা চিৎকার লাগিয়ে দিয়েছে। ও মা গো, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। এই দরজা খোলো সবাই, দরজা না খুললে কিন্তু আমি মরে যাব, দরজা খোলো তাড়াতাড়ি। ভেতর থেকে তে এরকম জোরে চিল্লানি শুনে বাইরে থেকে তো সবাই অবাক হয়ে যায়। সবাই তো চমকে দরজার দিকে তাকিয়ে আছে। কি হলো, তোমরা দরজা খুলছো না কেন? ও বাবা গো, আমার ব্রেন স্ট্রোক হলো, দরজা খোলো তোমরা। তে তো জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল, এখন মনে হচ্ছিল দরজা ভেঙে ও বেরি হয়ে যাবে। সবাই তো চেয়েছিল তেকে আটকিয়ে রাখবে আর জাঙ্কুকের থেকে টাকা নেবে, কিন্তু এখন তের এরকম চিল্লাতে ইউনো তো দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। ইউনো তালাটা খুলতেই তে তো দৌড়ে রুম থেকে বের হয়ে এসেছে এবং তে দৌড়ে রুম থেকে বের হয়ে আসতে জাঙ্কুকের চোখে চোখ পড়ে। তে তো সেই দৌড় অবস্থায় জাঙ্কুককে গিয়ে সোজা জড়িয়ে ধরে। আমি ওই রুমে থাকবো না, একদমই থাকবো না, বাজে একটা রুম। তেকে দেখে তো জাঙ্কুক পুরো অবাক হয়ে গেছে, আর এদিকে জিমিনরা সবাই তেকে হা করে তাকিয়ে আছে। ওরা কি ভেবেছিল আর হলোটা কি? এবার তো জাঙ্কুক ওদের একটা কানা করিও দেবে না। তে আপু, রুমে কি ডাইনোসর ছিল? তুমি কি ভয় পেয়েছো? দূর, ডাইনোসর থাকবে কিভাবে? তেলাপোকা ওড়াউড়ি করলে আমি ভয় পাবো না। কি? তেলাপোকার জন্য তুই রুম থেকে বের হয়ে আসলি? লিসার আমার কথা শুনে তে তো সঙ্গে সঙ্গে জাঙ্কুককে ছেড়ে দিয়েছে। তে তো হঠাৎ করে জাঙ্কুককে জড়িয়ে ধরেছিল, ও বুঝতেই পারেনি ব্যাপারটা। তো আমি ভয় পাই না, আমি মানুষ না নাকি? কি রে তে, কি হয়েছে? তুই কি ভয় পেয়েছিস নাকি? আমার মাথার উপর দিয়ে তেলাপোকা উড়াউড়ি করছিল, তাই আমি ভয় পেয়ে গেছি। আসুন আপনি রুমে আসুন, আমি আপনাকে দেখাচ্ছি আমি এমনি ভয় পেয়েছি না। আসুন বলছি, আমি নাকি এমনি ভয় পেয়েছি। এই বলতে বলতে তে তো জাঙ্কুকের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল এবং তে জাঙ্কুকের পেছনে পেছনে সুগারা সবাই গেল। ওই দেখুন, এখনো উড়াউড়ি করছে। আমি এই রুমে থাকবো না। ওকে ওকে, তুমি যদি এই রুমে না থাকতে চাও তাহলে আমি এই রুমে তোমাকে রাখবো না। বাট তুমি যে আমাকে কত বড় বিপদের হাত থেকে রক্ষা করলে তুমি সেটা নিজেও জানো না তে পাখি। হ্যাঁ, বিপদ? কিসের বিপদ? এই তুই এটা কাজ করলি? কি করলি তুই? না না না, আমরা এসব মানবো না। ভাই না দিলে এবার ভাবি ক্ষতিপূরণ দেবে। হ্যাঁ, আমি কি করলাম? সবাই মিলে আমাকে দোষারোপ করছো কেন? সবার মুখ দেখে এবং তে কথা শুনে জাঙ্কুক তো এবার হেসে দিয়েছে। জাঙ্কুক তো হাসতে হাসতে ওর বেডের উপরে গিয়ে বসে পড়েছে। জাঙ্কুক এমন ভাবে হাসছিল, হাসতে হাসতে তোর পেটই ফেটে যাচ্ছিল। জাঙ্কুক এভাবে হাসাতে জিমিনদের থোতা মুখ একদম ভোতা হয়ে গেছে। কি হয়েছে? আপনি এভাবে হাসছেন কেন? এই জিমিন, কি হয়েছে বল আমাকে, আমিও একটু হাসি। বুঝলাম না ব্যাপারটা, উনি হাসছে আর তোরা সবাই এভাবে মুখ বানিয়ে আছিস কেন? তুমি হাসবে তাই না? তোমার জন্য আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। তোমাকে এবার আমি ছাদ থেকে ফেলে দিব। কিসের প্ল্যান ভেস্তে গেছে? আমরা কিছুই মানবো না। ব্যাপারটা কি হয়েছে? ডার মে কুছ কালা হ্যায়। জাঙ্কুক এভাবে হাসছে আর সবাই মিলে আমাকে বকছে। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার, আমিও বুঝতে পেরেছি। এই যে নতুন ভাবি, ভাইয়াকে বল যে আমাদের 20,000 টাকা দিয়ে দিতে। ভাবি? কিসের ভাবি? হ্যাঁ ভাবি তো, ভাইয়ের বউ এসেছিস, ভাবি বলবো না তো কি বলবো? কিন্তু ভাবি বললে আমি তোকে তুই বলবো। টাকা দিতে বল। কেন টাকা দিবে? 1 টাকাও দেবে না। আমাকে রুমে আটকে থাকার সময় মনে ছিল না? আমাকে রুমে আটকে রেখেছিস, এখন আমি তোদেরকে সাপোর্টও করব না। ও আচ্ছা, তাহলে এই রুমের সব ফুল খুলে নিয়ে যাব। ভাইয়া, তুই এই কথাটা বলতে পারলি? তুই? আমি তোর বোন। কিসের বোন? কোনো বন্টন নেই। টাকা না দিলে আমরা এখান থেকে যাবো না। একদম ঠিক বলছিস, তোদের কারো এখান থেকে যেতে হবে না। তোরা সবাই মিলে বস, আমরা বসে বসে সবাই গল্প করি। আজকে আমরা সারা রাত গল্প করব, ঠিক আছে? তুই একদম দারুণ আইডিয়া দিছিস। এই সবাই বসে পড়, বসে পড়। এই আর জিহবের কথা শুনে তো জাঙ্কুকের এবার ভুরু কুঁচকে গেছে। মানে ও আজকে ওর বউর সাথে ফার্স্ট নাইট কাটাবে আর সবাই মিলে এভাবে প্ল্যান ভেস্তে দিচ্ছে। ওকে ওকে জিহব ভাইয়া, আমরা সবাই মিলে বসছি। তার আগে বল, কে আগে গল্প বলবে? আমি আগে গল্প বলবো। আমি ওই যে 7 ভাই চম্পা গল্প বলবো। ধুর, ও গল্প সবাই শুনেছে, আমি একটা নতুন গল্প বলবো। এই তোরা সবাই রুম থেকে বের হ, যা। আমার রুম, আমি যা বলবো তাই হবে। কেন বের হবো?
শুনলে আমরাও তোমার কথা শুনবো না। জিমিনের কথাটা শুনতেই জাঙ্কুক তো সঙ্গে সঙ্গে ওর পাঞ্জাবির পকেট থেকে 30,000 একটা বান্ডিল বের করে দিয়েছে, যেটা দেখে সবার চোখটা একদম বড় বড় হয়ে গেছে। এই নে, এটা নে আর রুম থেকে বের হ। জিমিন, লিসা আর ইউনো কাউকে আর কোনো কিছু না বলে জাঙ্কুকের হাত থেকে টাকাটা নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে বাকিরা যারা ছিল সবাই চলে গেছে। এটা কি করলে? সবাইকে রুম থেকে বের করে দিলে। আমি ভেবেছিলাম আজকে সারা রাত সবাই মিলে গল্প করব। জাঙ্কুক এর কথায় পাতা না দিয়ে রুমের দরজার দিকে এগিয়ে গেছে, কিন্তু জাঙ্কুক কাউকে আর চোখে দেখতে পেল না। মানে টাকা নিয়ে সবগুলো মঙ্গল গ্রহে চলে গেছে। জাঙ্কুক রুমের দরজাটা লক করে এসে তের হাত ধরেছে এবং তেকে এনে বেডে বসিয়ে দিতে দিতে বলল, ওরা না, আজকে শুধুমাত্র তুমি আমার সাথে গল্প করবে, সারা রাত গল্প করবে। মাত্র দুজন, আমরা কি বা গল্প করব বলুন তো? ওরা থাকলে ভালো হতো। কি গল্প করব দেখতে চাও? হ্যাঁ, দেখতেই তো চাই। বলুন কি গল্প করবেন? এই কথা শুনতে জাঙ্কুক 2 কদম তের দিকে এগিয়ে গেছে। জাঙ্কুকের মুখ এবং তের মুখ একদম সামনাসামনি ছিল। কি করছেন আপনি? কেন বেবি, তুমি না আমার সাথে গল্প করতে চাইলে? তো আজকের গল্পটা তো এমনই হওয়া দরকার, তাই না? জাঙ্কুকের কথা শুনতেই তের চোখ দুটো একদম রসগোল্লার মতো হয়ে গেছে। মানে জাঙ্কুক ওকে বেবি বললো? জাঙ্কুকের সাথে যতদিন হলো তের দেখা হয়েছে, জাঙ্কুক কখনোই ওকে এই নামে ডাকেনি। কি বললেন আপনি? আমার এই ভাষাটা একদমই পছন্দ না। কেন বেবি, তাহলে হানি বলে ডাকি? কিছু বলতে হবে না, আপনি সামনে থেকে শুনুন। আমার বুকের মধ্যে কেমন যেন লাগছে। কেমন লাগছে বলো, আমি তো আছি তোমার প্রবলেম গুলো সলভ করার জন্য। জাঙ্কুককে এভাবে নেশালো কণ্ঠে কথা বলতে দেখে তের তো মনে হচ্ছে ওর এখনই হাতটা বের হয়ে আসবে। তের বুকের মধ্যে অনেক বেশি লাফালাফি করছিল। জাঙ্কুক আইটো কাছে আসতে তে যেন আরো চমকে যাচ্ছে। আপনি আমার এত কাছে আসবেন না প্লিজ। কেন কাছে আসবো না? মনে ছিল না জাঙ্কুককে বিয়ে করলে যে তার খাঁচায় তুমি আটকে পড়বে? তো পাখি, আজকে তোমাকে কে বাঁচাবে? আজকে তো তুমি আমার হাত থেকে একদম পালাতে পারবে না। এই বলতে বলতে জাঙ্কুক তের কাছে আরেকটু বেশি এগিয়ে যাচ্ছে। জাঙ্কুক যত তের দিকে এগিয়ে যাচ্ছে, তের বুকের স্পন্দন যেন তত বেশি বেড়ে চলেছে। তের হাতে পায়ে থেকে যেন শক্তিগুলো উড়ে গেছে। ও যে জাঙ্কুককে একটু সামনে থেকে ধাক্কা দিয়ে সরাবে এটাও যেন পারছে না। তে তো জাঙ্কুককে দেখে ভীষণ পরিমাণে লজ্জা লাগছিল। জাঙ্কুক তের একদম অনেক কাছে চলে গেছে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস তের চোখে মুখে আছড়ে পড়ছে। হঠাৎই তে চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। জাঙ্কুক তের অনেক কাছে গিয়ে তের কপালে একটা গভীর ভাবে চুমু খেলো। এরপর জাঙ্কুক বেডে টান টান হয়ে শুয়ে পড়েছে। জাঙ্কুক তের কপালে চুমু খাওয়াতে তে তো সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলেছে এবং তে দেখলো জাঙ্কুক তো টান টান হয়ে বেডে শুয়ে পড়েছে। আসো পাখি, ঘুমিয়ে পড়ো, সারাদিন অনেক ধকল গেছে। এখন তো তে জাঙ্কুকের দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। এতক্ষণ জাঙ্কুক ওকে কি বললো? ও তো সব এক কান্দে ঢুকে আর এক কান্দে বের হয়ে গেছে। আর এখন জাঙ্কুক এত স্বাভাবিক ভাবে কথা বলছে। কি হলো পাখি, এভাবে তাকিয়ে আছো কেন? একটা চুম্মতে মন ভরেনি? আরো কয়েকটা লাগবে? কি বলছেন আপনি এসব? আমার কোনো চুম্বু টুম্বু লাগবে না। তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে আছো যে? আমি তো জানি যে তোমার জামাইটা অনেক বেশি সুন্দর, তাই বলে কি এভাবে তাকিয়ে থাকতে হবে? তোমার জামাইটা কি লজ্জা পায় না? আপনি আবার লজ্জা পান? আপনার লজ্জাও আছে? আমি লজ্জা বেশি পাই না, বাট আমি কিন্তু লজ্জা খুব দিতে পারি। ট্রাই করবো নাকি? একবার ছেড়ে দিয়েছি, এবার ধরলে কিন্তু আর পার পাবে না। তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়ো, না ছাড়া কিন্তু সারা রাত ঘুমাতে দেবো না। জাঙ্কুকের কথা শুনে তে তো সঙ্গে সঙ্গে গিয়ে বালিশে মুখ গুজে শুয়ে পড়েছে। লোকটা বড্ড বেশি ফাজিল, আমাকে শুধু লজ্জা দেয়। তেকে এভাবে মুখ গুজে শুয়ে পড়তে দেখে জাঙ্কুক তো এবার মিটি মিটি করে হাসছে। জাঙ্কুক তের হাতটা ধরে ওর কাছে নিয়ে এসেছে এবং তেকে শক্তভাবে জড়িয়ে ধরেছে। তেও যেন আজকে কিছুই বলছে না। ও তো এবার জাঙ্কুকের বুকে মুখ গুজে রেখেছে। এত কেন আমাকে দেখে লজ্জা পাও? তোমাকে এভাবে লজ্জা করতে দেখে আমি নিজেকে আর কতবার কন্ট্রোল করব? আপনি আমাকে লজ্জা দেন কেন? আচ্ছা, আমি তোমাকে লজ্জা দেই না তুমি পাও সেটা পরে দেখে নিব, এখন ঘুমাও। এই বলে জাঙ্কুক তো তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। এবার তো তেও জাঙ্কুককে পুরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। পরের দিন ছিল জাঙ্কুক আর তের রিসেপশন পার্টি। জাঙ্কুক তো সেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তে তো ড্রয়িং রুমের সোফাতে বসে বসে কফি খাচ্ছিল। 10টা বেজে গিয়েছিল, তবু তের ওঠার নাম ছিল না। কালকে রাতে তের ঘুমটা যেন অনেক বেশি ভালো হয়েছে। কিছুক্ষণ পর জাঙ্কুকের কথাতে জিন গিয়ে তেকে ডাক দিয়ে নিয়ে আসে। তে তো ঘুম থেকে উঠে বিয়ের বেনারসি পরেই সারা বাড়ি ঘোরাঘুরি করছিল, যেটা দেখে আত্মীয় স্বজনরা যেন তের দিকে হা করে তাকিয়েছিল। তবে জাঙ্কুকের বউ বলে কথা, জাঙ্কুকের জন্য কেউ তেকে কিছু বলতে পারেনি। এরপর তে কিছুক্ষণ আগে শাওয়ার নেওয়ার সময় বেনারসি খুলেছে। বেনারসি খুলে তে তো একটা শাড়ি পরার চেষ্টা করছিল, কিন্তু একদমই পারছিল না। এরপর সুজি আর লিসা এসে তেকে হেল্প করে। তে তো বারবার করে সুজিকে বলছিল শাড়ি কিভাবে পরতে হয় সেটা শিখিয়ে
বুঝিয়ে দিতে। সুজি তো অনেক ভালোভাবে তেকে শাড়ি পরিয়ে দেওয়া শেখাচ্ছিল, তবে তে এখনো পুরোপুরি ভাবে শিখতে পারেনি। তে তো সুজির কাছ থেকে আরো ভালোভাবে শাড়ি পরা শিখে নেবে। যেহেতু জিমিনার সবাই এই বাড়িতেই ছিল, তাই রিসেপশন পার্টিতে ওরা তো সকাল থেকেই অনেক বেশি মজা করেছে। অনেক আত্মীয় স্বজনরা তেকে ওর বিয়েতে শাড়ি গিফট করেছে, যেটার জন্য তে সবচেয়ে বেশি খুশি হয়েছে। ওর তো বেশি শাড়িই ছিল না, এখন ওর অনেকগুলো শাড়ি হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল ও তো এখন এই বছর ধরে শুধু শাড়িই পরবে। রিসেপশন পার্টি শেষে তে, জাঙ্কুক এবং সবাই মিলে তেদের বাড়িতে চলে যায় এবং আজকের রাত ওরা এখানেই থাকবে। সারাদিন সবাই তো অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছে, তাই সবাই সকাল সকাল ঘুমিয়ে পড়েছিল। পরের দিন তে যখন জাঙ্কুকদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়, তে যেন অনেক বেশি মন খারাপ লাগছিল। বিয়ের দিন জাঙ্কুকদের বাড়িতে যাওয়ার সময় তে তেমন মন খারাপ করেনি, সেদিন তো তে অনেক আনন্দেই ছিল। কিন্তু আজকে তে ভাই আর ওর বাবা মার মুখের দিকে তাকিয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে। সুগাও যেন মেনে নিতে পারছে না যে ওর বোনটা এই সারা বাড়িতে আর দৌড়াবে না। হ্যাঁ, সুগা হয়তো ইচ্ছা করলে পারবে যে ওর বোনকে প্রতিদিন একবার করে জাঙ্কুকের বাড়িতে গিয়ে দেখে আসে। বোনের শ্বশুর বাড়ি বলে যে সুগার এটাতে বাধা পড়বে এমন কোনো ব্যাপারই না। তবে সুগার একটা জিনিস দেখে সবচেয়ে বেশি মন খারাপ হচ্ছে, যেটা হচ্ছে তের রুম। সুগা যখন তখন তের রুমে গিয়ে তেকে দেখতে পাবে না, এটাই হচ্ছে ওর সবচেয়ে বেশি কষ্টের কারণ। ইয়ঞ্জনের তো বিয়ের 3 দিন আগে থেকেই অনেক বেশি মন খারাপ ছিল, কিন্তু প্রকাশ করেনি। সবিনুর মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়েছে। সবকিছু দেখে তের তো ভীষণ রকমের কষ্ট লাগছিল। কিছুক্ষণ পরে তে জাঙ্কুক বের হয়ে পড়ে এবং তে আজকে গাড়ির মধ্যে মন খারাপ করে বসেছিল। কি হয়েছে আজকে এতটা মন খারাপ কেন? ভাইয়া আর আপু আমার মন খারাপ, তাই আমারও মন খারাপ। আহা, মন খারাপ করছো কেন? তুমি যখন ইচ্ছা তখন বাড়িতে চলে যাবে। সত্যি বলছেন? আপনি আমাকে কিছু বলবেন না? তোমার বাড়িতে তুমি যাবে তো আমি তোমাকে কি বলবো? তো ওইটাই কি শুধু আমার বাড়ি? আপনার বাড়িটা কি আমার বাড়ি না? হ্যাঁ, আমার বাড়িটা তো পুরোটুকুই তোমার বাড়ি, বাট তোমার আব্বু আম্মুর বাড়িটা হচ্ছে তোমার 1 নাম্বার বাড়ি, আর আমাদের বাড়িটা হচ্ছে 2 নাম্বার বাড়ি। তুমি যখন ইচ্ছা তখন সেই বাড়িতে থাকতে পারো। আপনি খুব ভালো জানেন। এখন তো মনে হচ্ছে আপনাকে আমাদের বাড়ির ঘর জামাই করে রেখে দেই। শ্বশুর বাড়ি তো গিয়েছিলাম, রেখে দিতে কে মানা করতো? তাহলে চলুন গাড়িটা ঘোরান, আমার 1 নাম্বার বাড়িতে যাই। তোমার যখন আমাকে ঘর জামাই করে রাখার এতই ইচ্ছা, আমি থাকবো, কোনো ব্যাপার না। 1 মাস আমি ঘর জামাই হয়ে থাকবো আর 1 মাস তুমি ঘর বউ হয়ে থাকবে, ঠিক আছে? মানে 1 মাস আমি আমার 2 নাম্বার বাড়িতে থাকবো আর 1 মাস আমি আমার 1 নাম্বার বাড়িতে থাকবো, তাই তো? একদমই তাই। আর তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। তাহলে প্রথম 1 মাস আগে 2 নাম্বার বাড়িতে থাকবো, ঠিক আছে? ওকে ওকে মাই সুইটহার্ট, একদম ঠিক আছে। এখন চলো। তিনি জাঙ্কুক বাড়িতে গিয়ে দেখে সব আত্মীয় স্বজনরা তো অলরেডি চলেও গেছে। জাঙ্কুক তো ডিরেক্টলি নিজের রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ইউনো বাড়িতে এসে সোফার উপরে বসে পড়ে। তেও কি সোফার উপরে বসে ইউনোর সাথে গল্প করতে লাগে। রাতে সবাই খাবার খেয়ে যে যার যার রুমে ছিল। এমন সময় জাঙ্কুক থেকে বলছে, তে তুমি আর কালকে থেকে শাড়ি পরবে না, ঠিক আছে? তো আমি নতুন বউ, আমি শাড়ি পরবো না তো কে পরবে? আর আপনি জানেন আমি বিয়েতে কতগুলো শাড়ি গিফট পেয়েছি। আমি তো ভেবেছি এই 1 মাস শুধু শাড়ি পরবো। আমি পরতে বারণ করলাম তো, একদমই পরবে না তুমি। আপনি বললেই হলো, আমি তো আপনার এই কথাটা এখন একদমই শুনবো না। আর আমি কি শাড়ি পরে আকাশে আকাশে ঘুরে বেড়াচ্ছি নাকি? আমি তো বাড়িতেই থাকবো। বলে তো পার্টি রুম থেকে ঢ্যাং ঢ্যাং করতে করতে বের হয়ে গেল। ইস, মেয়েটা আমার কথাই শোনে না। ও যে শাড়ি পরলে আমার দিনে কতবার হার্ট অ্যাটাক হয় সেটা আমি ওকে কিভাবে বোঝাবো? দেখতে দেখতে কেটে গেছে আরো 4-5টা দিন। এই 4-5টা দিনে জানোতে বাড়িটা পুরো মাথায় তুলে ফেলেছে। তে তো এখন মাঝে মাঝে জাঙ্কুকের সাথে অফিসেও যায় আর সারাদিন ওর সাথে বকবক করে। আর বেশিরভাগ সময়টাই জিনের পেছনে পেছনে দৌড়ে কাটায়। তে যখন জিনের পেছনে দৌড়ায় তখন তো জিনের অনেক বেশি হাসি পায়। জিন তো তেকে এই বাড়িতে নিয়ে এসে অনেক বেশি খুশি হয়ে গেছে। মাঝে মাঝে তো জিন তেকে নিয়ে হসপিটালেও চলে যায়। তবে এই কটা দিনে তো জাঙ্কুক থেকে একটা ভালো অভ্যাস বানিয়ে দিয়েছে। এখন তো তে প্রতি রাতেই জাঙ্কুকের বুকে মাথা রেখে ঘুমায়। তে যদি জাঙ্কুককে ছাড়া এক বেলাও ঘুমায় তাও যেন ওর অনেকটা কষ্ট হয়ে যায়। তবে তে কিন্তু ওর রিসেপশন পার্টির পরের দিন থেকে ইউনিভার্সিটিতে যাওয়া আবার শুরু করে দিয়েছে, কারণ জাঙ্কুকের আদেশ পড়াশোনাতে একদমই গ্যাপ দেওয়া যাবে না। এদিকে সুগাও একদিন পর পরই এসে তের সাথে এত সময় কাটিয়ে যায়, কিন্তু এই পর্যন্ত জাঙ্কুকের একটা কথা তে কিন্তু এখনো অবধি শোনেনি। সেটা হচ্ছে তে তো বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে শাওয়ার নিয়ে আবার শাড়ি পরে ফেলে। জাঙ্কুকে তো মাঝে মাঝে মনে হয় যে হবে বাড়িতে গিয়ে সুজিকে বকা দিতে। ওকে কে বলেছিল যে তেকে শাড়ি পরানো শেখাতে? জাঙ্কুক হাজার মানা করলো, তে তো এই কথাটা শুনছেই না। ও বলে দিয়েছে ও নতুন বউ, ও 1 মাস শাড়ি পরবে, তারপর এই শাড়ি পরা ছাড়বে, আবার নাও ছাড়তে পারে। তবে জাঙ্কুক এই ব্যাপারটা নিয়ে বেশি কিছু আর তেকে বলেনি। জাঙ্কুক ড্রয়িং রুমে বসেছিল। ও যেন কিছু কাগজপাতি দেখছিল। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক নিজের রুমের দিকে হাঁটা দিল। অন্যদিকে তে মাত্রই শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। তের কেন জানি না আজকে অনেক বেশি মাথা ব্যথা করছিল, তাই গিয়ে শাওয়ার নিয়ে এসেছে। এখন তের অনেকটা বেশি ফ্রেশ লাগছে আর অনেকটা ভালো লাগছে। তে আজকে লাল রঙের একটা শাড়ি পরেছে। তেকে দেখতে তো পুরো পরীর মতো লাগছিল। জাঙ্কুক হাজারবার করে শাড়ি পরতে মানা করে দিয়েছে, তবু মেয়েটা যেন কথাই শোনে না। কিন্তু তের তো একটাই কথা, ও এখন নতুন বউ, তো শাড়ি পরবে না তো কে পরবে?
মুছতে। তে টাওয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে তে সিনানের সামনে যাচ্ছিল। এদিকে হঠাৎই জাঙ্কুক রুমে চলে এসেছে। রুমে এসে জাঙ্কুক দরজাটা আটকে দিল। জাঙ্কুক তে এদিকে তাকাতে আজকে যেন জাঙ্কুকের একটু বেশি বুকের স্পন্দন বাড়তে লাগলো। তে তো এতদিন অন্য অন্য রঙের শাড়ি পরেছে। হঠাৎই জাঙ্কুক রুমে আসাতে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে তে সিনানের সামনে যেতে নিচ্ছিল। এমন সাথে তে পায়ের সাথে ওর শাড়িটা বেঁচে যায়। সঙ্গে সঙ্গে তে পিছিল খেয়ে পড়ে যেতেই নেবে এমন সময় জাঙ্কুক উড়ে এসে তেকে ধরে ফেলেছে। জাঙ্কুক যদি এসে না ধরতো তাহলে তো তে মাথার পিছনে গুরুতর ভাবে আঘাত পেত। জাঙ্কুক তের কোমর আষ্টে পিষ্টে ভাবে জড়িয়ে ধরে আছে। তেও পড়ে যাওয়ার ভয়তে তো একদম জাঙ্কুকের শার্ট খামচে ধরেছে। তে তো ভয়াতক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। রাত বাজতে চলো 11টা, এখন শাওয়ার নিয়েছো কেন? মাথায় কেমন যেন ঝিম ধরেছিল, তাই শাওয়ার নিয়েছি। তোমাকে কতবার বারণ করেছি শাড়ি না পরতে? বিয়ের পরের দিন থেকে বলছি যে তে তুমি শাড়ি পরো না, আমার কথা কেন শোনো না? সরি, আমি আজকে খেয়াল করিনি, হঠাৎ করেই আজকে শাড়ির সাথে পা বেজে গেছে। কখনো তো এমনটা হয় না। নিজের শাড়ির সাথে নিজের পা বেজে গিয়ে পড়ে যাবে, আবার নিজের শাড়ি পরিয়ে প্রতিদিন আমাকে হার্ট অ্যাটাক করাবে। কি শুরু করেছো? তুমি কি এটাই ভেবে নিয়েছো যে আমার কথা আর শুনবে না? অ্যাকচুয়ালি আমি তো অনেকগুলো শাড়ি গিফট। আর গিফটের বাহানা না। তুমি যখন ভেবেই নিয়েছো যে আমার কথা আর শুনবে না, তাহলে আমি আজকে থেকে ভেবে নিচ্ছি যে তোমার কথা আর শুনবো না। মানে কি কথা শুনবেন না আপনি আমার? আমি যদি কথা না শুনি তুমি কি আমাকে কথা শোনাতে পারবে? মানে আপনি এমন করে কেন কথা বলছেন? আপনি কি আমাকে ছেড়ে চলে যাবেন? স্বপ্নেও এই কথা আমার কল্পনাতেও আসে না। তাহলে আমার কি কথা শুনবেন না? আর আমাকে ছাড়ুন, এভাবে ধরে রেখেছেন কেন? আজকে তো কোনো ছাড়াছাড়ি চলবে না। আজকে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এটা বললেও জাঙ্কুক থেকে ছাড়ছে না। মানে কি বলছেন? মানেটা না হয় আজকে আমি তোমাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই। বলে জাঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে কাছে টেনে নিয়েছে এবং তেকে কিছু বলার সুযোগ না দিয়ে তেকে কিস করে দিয়েছে। জাঙ্কুক হঠাৎ এভাবে তেকে কিস করাতে আজকে তো তে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে গেল। এতদিন মনে হচ্ছিল জাঙ্কুক তে থেকে যেন একটু দূরে দূরে আছে, কিন্তু না, আজকে তে একদম কনফার্ম যে জাঙ্কুক তেকে ছাড়া আর তে জাঙ্কুককে ছাড়া একদমই বাঁচবে না। তে রেসপন্স করছিল না বলে জাঙ্কুক তো তেকে অনেক গভীর ভাবে কিস করছিল। হঠাৎই তে কিস ব্যাক দেয় এবং রেসপন্স করতে শুরু করে। আস্তে আস্তে যেন ওদের ভালোবাসার গভীরতা অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছে। হঠাৎই জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়েছে এবং জাঙ্কুক তেকে বেডের সাথে চেপে ধরে জাঙ্কুক যেন আরো গভীর ভাবে তেকে কিস করছিল। তেও আজকে জাঙ্কুককে বাধা দেবে না, কারণ তেও জাঙ্কুককে অনেক গভীর ভাবে ভালোবাসতে চায়। এতদিন না হয় অনেক দূরে দূরে থাকা হয়েছে, আজকে তে জাঙ্কুককে বাধা দিয়ে জাঙ্কুককে বিভ্রান্ত করতে চায় না, কারণ জাঙ্কুক যে তের প্রতি আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এবার জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে দিয়ে তের গলায় মুখ গুজে দিল এবং জাঙ্কুক তের ঘাড়ে গলায় অনেক গভীর ভাবে চুমু খাচ্ছিল, যেটাতে তের সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। জাঙ্কুক তেকে এত গভীর ভাবে কিস করাতে তে তো মুখ দিয়ে শব্দ করে উঠলো। তে দ্বারা এরকম স্পষ্ট শব্দ শুনে জাঙ্কুক যেন নিজেকে কন্ট্রোল করার হার পুরোপুরি ভাবে ছেড়ে দিয়েছে। হঠাৎই তে জাঙ্কুকের চুলগুলো খামচে ধরাতে জাঙ্কুক যেন তেকে আরো গভীর ভাবে কিস করতে লাগলো এবং দুজনে ভালোবাসার অতল সমুদ্রে আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো।